নমস্কার, আজ শুরু করছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ইকোনমিক মূল্যায়নের আয়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম সেটটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলের কি প্রশ্নগুলো আছে আমি এক এক করে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে 160 টাকার 35% সমান কত? এক নম্বর কোশ্চেন আছে একটা জায়গায় 160 টাকার 35% সমান, আমরা যদি 35% মানে হচ্ছে 100 টাকায় 35 টাকা, তাহলে সেই হিসাবে আমরা 35% লিখব 35 বাই 100 গুণিত 160 কাটাকুটি করব। প্রথমে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 2 8 16, 8 7 56 টাকা। তাহলে 160 টাকার 35% সমান হলো 56 টাকা। দুই প্রশ্ন আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 18 A4 B5 C স্কয়ার বাই 21 A7 B স্কয়ার, 21 A7 B স্কয়ার। আমরা সূচকের নিয়ম করলে বিয়োগ করে করতে পারি কিংবা কাটাকুটি করে করতে পারি। আমি এখানে কাটাকুটি করে দেখাচ্ছি, সূচকের নিয়মে যাচ্ছি না। প্রথমে সংখ্যাগুলো ভাঙলে হয় 3 6 18, 3 7 21, তাহলে 6 গণিত এই চারটে আছে, A4 মানে A গণিত A গণিত A গণিত A চারবার, গণিত B আছে 5 বার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, গণিত C আছে 2 বার, C গণিত C বাই 7 গণিত A 7 বার আছে, A 2 3 4 5 6 7, গণিত B 2 বার, B গণিত B। এইবার আমরা উপরে একটা A কাটলাম, তারপর একটা কাটলাম, দুটো চারটে A কাটলাম, B B কাটলাম, এখানে B B কাটলাম। আচ্ছা, আর কাটাকুটি কি আছে না? এরপরে উপরে হলো 6, এখানে A সব কেটে গেছে, B বাকি আছে 3টা, 6 B 3টা মানে B কিউব, আর C আছে দুটো C স্কয়ার বাই নিচে হলো 7, একটা দুটো তিনটে A কিউব, B গুলো কেটে গেছে। তাহলে ফাইনালি আসলো কি 6 B কিউব C স্কয়ার বাই 7 A কিউব। তৃতীয় অঙ্কটা আছে, এটা চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে এ বি সি এর সি কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এ বি সি কোণটা সমকোণ, মানে এটা হবে 90 ডিগ্রি। উত্তরটা হচ্ছে এই কোণটা, এখানে দেওয়া আছে x সমান কত, অতএব আমরা জানি x সমান ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমরা এই বাকি যে দুটো কোণ আছে বিয়োগ করব, মানে 90 প্লাস 30, এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে এই কোণের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস 90 এর 30 যোগ করলে 120, 180 থেকে 120 বিয়োগ করলে হয় 60 ডিগ্রি। তাহলে x এর মান হলো 60 ডিগ্রি। দুই দাগের একটা প্রশ্ন আছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তো আমরা এই অঙ্কটা প্রথমে ধরে নেব মোট ভোটার 100 জন, তাহলে 100 হিসাবে করলে অঙ্কটা বলতে সুবিধা হবে। তাহলে ধরি মোট ভোটার 100 জন, তো 100 জনের মধ্যে সবাই ভোট দিতে আসে নাই, 80% ভোট দিয়েছেন, তাহলে 100 জনের মধ্যে 80% মানে 80 জন হবে। তাহলে প্রদত্ত ভোট বা ভোট দিয়েছেন, প্রদত্ত ভোট 80% সমান 80 বাই 100 গণিত 100 জন, তাহলে 100 কেটে গেলে হয় 80 জন। তাহলে মোট 80 জন ভোট দিয়েছে, অর্থাৎ 80টা ভোট পড়েছে। এবারে এই 80টা ভোটের মধ্যে দুজন প্রার্থী ছিল, একজন যে জয়ী হয়েছে তিনি পেয়েছেন 65%, প্রদত্ত ভোটের 65%। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন
65%, প্রদত্ত ভোট কত 80 জন, তার মধ্যে 65% 65 বাই 100, 65% মানে 100 এর মধ্যে 65, তাহলে 80 এর মধ্যে কত রয়েছে এই হিসাবে হবে গুণিত 80 করলে 20 দিয়ে 4 এ 80, 20 5 এ 100, 20 দিয়ে কাটলাম আর 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 13 65, 4 13 52, তাহলে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 52 জনের, অর্থাৎ 52টি ভোট পেয়েছেন। তাহলে টোটাল ভোটার হচ্ছে 100 জন, তার মধ্যে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট হচ্ছে 52 জন। তাহলে শতকরা হিসাবে বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কত পেয়েছেন? তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা পেয়েছেন 52 জনের পেয়েছে ভোট মোট 100 জনের মধ্যে, মোট 100 জনের মধ্যে 52 জন পেয়েছে বিজেপি প্রার্থী, শতকরা করেছেন গণিত 100, তো 100 কেটে গেল হয় 52, তাহলে শতকরা 52টি ভোট পেয়েছেন মোট ভোটের। দুই নম্বর আছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণ যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে সেই নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। তো এখানে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ x একক এবং দ্বিতীয় প্রকার স্টিলের y একক। এবারে সেই ধরে নিয়ে আমরা বলছি, ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ x একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ y একক। আমরা x একক পরিমাণ প্রথম প্রকার স্টেনলেস স্টিল নিলাম আর y একক পরিমাণ দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল নিলাম। এর প্রথম প্রকারের মধ্যে ক্রোমিয়াম এবং স্টিল আছে 2:11, তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম H2 স্টিল 2:11, তাহলে আনুপাতিক ভাগ করে এই x এককের মধ্যে কতটা ক্রোমিয়াম কতটা স্টিল আউট হবে বের করতে হবে। তাহলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ 2/2 + 11 সমান 2/13, আর স্টিলের আনুপাতিক ভাগ 11/2 + 11 সমান 11/13। তাহলে x এর মধ্যে কতটা স্টিল আর ক্রোমিয়াম আছে পরিমাণটা কতটা হবে? আর ক্রোমিয়ামের পরিমাণ 2/13 গুণিত x সমান 2x/13 একক, আর স্টিলের পরিমাণ 11/13 গুণিত x 11x/13 একক। এই প্রথম প্রকারে এই x এককের মধ্যে স্টিল এবং ক্রোমিয়ামের পরিমাণটা বের করা হলো। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার থেকে আমাদেরকে স্টিল আর ক্রোমিয়ামের পরিমাণটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম H2 স্টিল, ক্রোমিয়াম স্টিল অনুপাত দেওয়া আছে 5:21, তাহলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ 5/5 + 21 সমান 5/26, আর স্টিলের আনুপাতিক ভাগ
21/26। তাহলে এই y একক পরিমাণ দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিল আনলো, তার মধ্যে এই হিসাবে কতটা ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণটা বের করে নিই। তাহলে ক্রোমিয়াম আছে বা ক্রোমিয়ামের পরিমাণ 5/26 গুণিত y সমান 5y/26 দেখো। আর স্টিলের পরিমাণ 21/26 গুণিত y সমান 21y/26 একক। এরপরে এই দুই প্রকার স্টিল একসঙ্গে মেশানোর ফলে সেই নতুন মিশ্রণে স্টিল আর ক্রোমিয়ামের অনুপাত দাঁড়িয়েছে 7:32। তো দুই প্রকারের স্টিল যদি একসঙ্গে মেশানো হয় তাহলে এই ক্রোমিয়াম প্রথম প্রকারের যেটা আছে সেটার সঙ্গে এই দ্বিতীয় প্রকার ক্রোমিয়ামটা টোটাল যোগ করতে হবে, মোট ক্রোমিয়ামের পরিমাণটা পাবো। আর এখানে স্টিলের সঙ্গে প্রথম প্রকার স্টিলের সঙ্গে দ্বিতীয় প্রকার স্টিলের যোগ করলে মোট স্টিলের পরিমাণটা পাবো। তাহলে প্রশ্নানুসারে এই মোট ক্রোমিয়াম এবং মোট স্টিল এই দুটোর অনুপাত দেওয়া আছে 7:32। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রথম প্রকারের ক্রোমিয়াম হচ্ছে 2x/13 প্লাস দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম হচ্ছে 5y/26। এটা হলো মোট ক্রোমিয়ামের পরিমাণ। প্রথম প্রকারের স্টিল আছে 11x/13 প্লাস দ্বিতীয় প্রকারের স্টিল আছে 21y/26। তাহলে প্রথম প্রকার দ্বিতীয় প্রকারের মিলিয়ে মোট ক্রোমিয়ামের পরিমাণ, নতুন প্রকার যে স্টেনলেস স্টিল রয়েছে সেখানে মোট ক্রোমিয়াম এবং মোট স্টিলের পরিমাণটা আমরা যোগ করে পেলাম। তো এই দুটোর অনুপাত দেওয়া আছে 7:32। এবারে পুরো ক্যালকুলেশন থেকে x/y এর মানটা বের করব আমরা। এখান থেকে প্রথমে 26 আর 13 লসাগু হবে 26 কে 13 দিয়ে ভাগ করলে 2 2 2 মানে 2 × 4x এগুলো বার লিখব আমরা, প্লাস 26 কে 26 তাহলে 1 5 কে 5y সমান এদিকে 26 লসাগু 13 × 26 11 × 22x প্লাস 26 কে 26 1 দিয়ে গুণ করলে 21y সমান 7:32। এরপর আমরা এটা কি করব, এইটা y এইটা সমান এটা y এটা করব, মানে 4x 5y by 26 by 22x 21y by 26 সমান 7/32 বা 4x 5y by 26 এটা গুণিত করলে এটা পাল্টে নেবে, অর্থাৎ 26 বাই উল্টে যাবে এটা 22x 21y সমান 7/32। এবারে উপরে 26 মানে 26 কেটে যাচ্ছে বা 4x 5y by 22x 21y সমান 7/32। এরপর কোণাকুণি গুণ করতে হবে। কোণাকুণি গুণ করলে কত হয়, 32 কে 4 গুণ করলে 4 × 8 4 × 3 12 128x 5 গুণ করলে হয় 160y সমান 7/22 7 গুণ 14 4 7 গুণ 154x প্লাস 7 × 7 এবারে এই x টাকে বাঁ দিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, আর এই y টা ডান দিকে যাবে, এটা মাইনাস হয়ে যাবে বা 128x মাইনাস 154x সমান 147y। এই 108 ডান দিকে মাইনাস 160y বা মানে বিয়োগ করলে হবে 4 8 আছে 14 6 দিলে হাতে যায় 2 কে 3 আর 2 5 26x সমান এদিকে বিয়োগ করলে 47 আর 50 13y বা x বাই y সমান 13/26। এটা কোণাকুণি গুণ করে চেক করতে হবে, কোণাকুণি গুণ করলে 26x এদিকে গুণ করলে 13y, এটা কাটাকুটি করলে 13 আর 3 13 26 বা x বাই y সমান 1/2 বা x * y সমান 1 * তাহলে x আর y এর অনুপাত তাহলে 1:2 1/2। তো আমাদের প্রথম অঙ্কটা দেওয়া হলো এই দুই প্রকার প্রথম এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে দুই প্রকার স্টেনলেস স্টিল ক্রোমিয়াম পরিমাণ 7:32 হবে। তো সেই ক্ষেত্রে আমরা দুই প্রকার যেহেতু আমরা x এবং y ধরেছি
তাহলে শেষ পর্যন্ত আমাদেরকে বের করতে হলো এক্স এবং ওয়াই এর অনুপাতটা কত। এক্স এবং ওয়াই এর অনুপাত হচ্ছে 1:2। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে উত্তর লিখব আমরা অতএব দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। কোনো একটি কাজ অপনীয় আনোয়ার আলাদাভাবে করলে 20 দিন এবং 25 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করে তবে তিনি কত দিনে কাজটি শেষ করতে পারবেন। তাহলে এখানে অপনীয় আর আনোয়ার 10 দিন কাজ করেছে আর চলে গেছে। তো ওরা 10 দিনে মোট কতটা কাজ করেছে বের করবো, তারপরে যে কতটা কাজ বাকি আছে সেটা বের করবো। সেই বাকি কাজটা আনোয়ার 3 দিনে করছে, এরপর সেই হিসাবে পুরো কাজটা হলে কতদিন লাগলো সেটা আমরা বের করবো। তাহলে প্রথমে ধরবো সমগ্র কাজটা এক অংশ। ধরি সমগ্র কাজ এক অংশ, সমগ্রটাকে অংশ ধরা হয়। এরপরে 20 দিনে অবনী 20 দিনে সমগ্র কাজ করতে পারে। তাহলে অবনী 20 দিনে কাজ করে এক অংশ। অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ। অবনী 10 দিন কাজ করছে, তাহলে 10 দিনের মোট কাজ করলো 1/20 গুণিত 10 কাটাকাটি হলো 2 10 গুণে 20 1/2 অংশ। আরেকটা ছিল আনোয়ার পরে কত দিনে 25 দিনে কাজ করে। এখন 25 দিনে কাজ করে এক অংশ। আনোয়ার 1 দিনে কাজ করে 1/25 অংশ। আনোয়ার ইও 10 দিন কাজ করছে, তাহলে 10 দিনে কত কাজ করবে ঠিক আছে 1/25 গুণিত 10 5 দিয়ে কাটে 5 গুণে 10 5 5 25 মানে 2/5 অংশ। তাহলে অবনী আর আনোয়ার দুজনেই 10 দিন কাজ করলো। 10 দিনের মোট কাজ হলো এদিকে 1/2 অংশ আর এদিকে 2/5 অংশ। তাহলে এদের দুজনে 10 দিনের মোট কতটা কাজ হলো এই দুটো যোগ করতে হবে। তাহলে 10 দিনে মোট কাজ হয়েছে কত হয়েছে 1/2 প্লাস 2/5 2/5 10 বসাবো হবে। 2 দিয়ে ভাগ করলে 5 হয় 5 আর 5 প্লাস 5 দিয়ে ভাগ করলে 2 হয় 2 গুণে 4 সমান 4 5 9/10 অংশ। 10/9 কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কতটা বাকি আছে, বাকি কাজ 1 - 9/10 10 বসাবো 10 1 10 কিছু নিচে না গুণ করতে হয় -9 সমান 1/10 অংশ। 1/10 অংশ কাজ বাকি আছে। এই বাকি কাজটা সুখেন এসে 3 দিনে কমপ্লিট করলো। তাহলে সুখেন 1/20 অংশ কাজ করে 3 দিনে। তাহলে সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে। 10 ভাগের 1 ভাগ করছে 3 দিনে। তাহলে সম্পূর্ণটা কত হবে সুখেন 1 অংশ কাজ করে 3 গুণিত 10 সমান হচ্ছে 30 দিনে। তাহলে জিজ্ঞাসা করছে পুরো কাজটা সুখেন যদি একা করে তবে কত দিনে কাজটি শেষ হতে হবে। তাহলে সুখেন যদি পুরো কাজ একা করে তাহলে ওর লাগবে 30 দিন। তাহলে অতএব সুখেন পুরো কাজটি একা করলে সময় লাগবে 30 দিন। হলো 30 দিন উত্তর। দেখে 4 নম্বর আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 3/7 অংশ রাস্তা সারান। যদি আরো 10 জন কাজটি করতে আসেন তাহলে বাকি রাস্তাটি ছাড়তে কতদিন সময় লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে বের করতে হয়। তো প্রথমে এখানেও সমগ্র কাজ এক অংশ ধরে নিতে হবে।
তার মধ্যে 3/7 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তো ধরি সমগ্র কাজ এক অংশ কাজ সম্পূর্ণ হয়েছে কত 3/7 অংশ। তাহলে কাজ বাকি আছে 1 বিয়োগ 3/7 7 2 7 1 7 বিয়োগ 3 সমান 4/7 অংশ। তাহলে 4/7 অংশ কাজ বাকি আছে, 3/7 কাজ অংশ সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা সংখ্যা তৈরি করব, সেখানে লিখব লোক ব্র্যাকেটের মধ্যে জন কতজন কাজ করেছে, কাজ কত অংশ কাজ হয়েছে সেটা লিখব, আর লিখব সময় কতদিন লেগেছে সেটা লিখব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে 30 জন লোক 3/7 কাজ করছে 15 দিনে। এই হিসাবে আরো 10 জন নতুন লোক এসেছে। তাহলে এই 30 জন লোক আগে থেকে ছিল, আরো যে 10 জন এসে সবাই মিলে কাজ করছে, এটা কেউ ঘর যায় না। তাহলে এখানে 30 প্লাস আরো 10 জন লোক বলে মোট এখন 40 জন লোক কাজ করছে। তাহলে 40 জন লোক কাজ করছে, কাজ বাকি আছে কত 4/7। 3/7 অলরেডি কাজ হয়ে গেছে, 4/7 কাজ বাকি আছে। এই 40 জন লোক 4/7 কাজ করতে কতদিন সময় লাগবে সেটাই হচ্ছে জিজ্ঞাসা। তো আমরা এটা ধরলাম যে জিজ্ঞাসা সমান x দিন লাগবে। ওকে, এবারে অনুপাত নির্ণয় করব। তাহলে আমি যদি এই লোক এবং সময় এই দুটোকে ধরে অনুপাত নির্ণয় করি, এটাকে বাদ দিলাম, এখন কাজের অংশটা এখন থাকলো, দুটোর মধ্যে অনুপাত নির্ণয় করবো লোক এবং সময়। যদি 30 জন লোক কোনো একটা কাজ করে 15 দিন লাগে, তাহলে আমার সেই কাজটা 40 জন যদি করে, তাহলে 40 জন করলে যেহেতু লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজটা আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মানে এখানে দিন সংখ্যাটা কম লাগবে। লোক এবং সময় সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে, লোক কমলে সময় কম লাগে, লোক কমলে সময় বেশি লাগে। তাহলে এখানে এইটার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত। তাহলে আমরা লিখব লোক ও সময়ের সম্পর্ক ব্যস্ত। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে অনুপাতটা কিভাবে নির্ণয় করব? অতএব অনুপাতটি হবে অনুপাত নির্ণয় করার সময় আমরা সব সময় শুরুটা করব x দিয়ে। x দিয়ে শুরু করলে x = 15। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে x = 15 অর্থাৎ ডাইরেকশনটা নিচের থেকে উপরের দিকে। তো ব্যস্ত সম্পর্কের জন্য এই দিকের অনুপাতটা হবে 30:40, মানে উপরের থেকে নিচে দিকে। ব্যস্ত মানে উল্টো বিপরীত সম্পর্ক। তাহলে এখানে x = 15 করেছি, তাহলে ডাইরেকশনটা উপর নিচ থেকে উপর, তাহলে এই দিকে ডাইরেকশন হবে উপর থেকে নিচে, অর্থাৎ 30:40। এইভাবে অনুপাতটা সাজাতে হবে। তাহলে বা x/15 = 30/40। তাহলে লোকের সঙ্গে সময়ের সম্পর্কটা হিসাবে অনুপাত নির্ণয় করা হলো। এরপর বাকি আছে কাজের সঙ্গে সময়টা। কাজের সঙ্গে সময়ের সম্পর্ক কি হবে? 3/7 কাজ করছে 15 দিনে, 4/7 কাজ করতে কতদিন লাগবে? তাহলে একটা নির্দিষ্ট সম্পর্ক হলো 3/7 মানে কাজটা থেকে 4/7 কাজটা বেশি। তাহলে বেশি কাজ করলে সময় বেশি লাগবে। তাহলে কাজ বেশি সময় বেশি লাগবে, কাজ কমলে সময় কম লাগবে। যদি এরকম হয় তাহলে এটা বলা হয় সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব কাজ ও সময়ের সম্পর্ক সরল। অতএব অনুপাতটি হবে x = 15। আমরা সবসময় সম্পর্ক সরল হোক আর ব্যস্ত হোক যাই হোক না কেন, সবসময় শুরুটা করবো x দিয়ে বললাম। তাহলে x = 15, এটা সরল সম্পর্ক সময় লিখবো, ব্যস্ত সম্পর্ক সময় লিখবো, x = 15। কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্কে আমরা উল্টো ডাইরেকশনে, দ্বিতীয় অনুপাতটা উল্টো ডাইরেকশনে করছিলাম, কিন্তু সরল সম্পর্কে আমরা একই ডাইরেকশনে করব অনুপাতটা। তাহলে এক্ষেত্রে কি হবে না, x = 15 নিচের থেকে উপরের দিক, তাহলে এখানেও নিচের থেকে উপরের দিক হবে, অর্থাৎ 4/7 × 3/7। যদি আমরা এইগুলো ঠিকমতো সাজাতে না পারি তাহলে অঙ্কটা কিন্তু উত্তর মিলবে না। তাহলে সরল সম্পর্কে আমরা মনে রাখবো সেম ডাইরেকশনে অনুপাত সাজাবো,
আর ব্যাস সম্পর্কে উল্টো ডাইরেকশনে। তাহলে প্রথমে আমরা শুরুটা x = 15 এটা বরাবর একই নিচ্ছি, কিন্তু এর সঙ্গে যে দ্বিতীয় অনুপাতটা করছি সেটাকে আমরা সরল হলে সেম ডাইরেকশন আর ব্যস্ত হলে বিপরীত ডাইরেকশনে সাজাচ্ছি। এখানে বললাম 30 × 40 তো উপর থেকে নিচের দিকে, আর এখানে বললাম 4 × 7 = 3 7 নিচের থেকে উপর দিকে। যেহেতু এখানে সবসময় নিচের থেকে উপর দিকে, মানে আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে বোঝাই তাহলে এই ডাইরেকশনটা সবসময় উপর দিকে থাকছে। এইটা হচ্ছে নিচের দিকে আর এইটা হচ্ছে উপর দিকে। যেহেতু এইটার সঙ্গে এইটার সম্পর্ক হচ্ছে সরল, তাহলে এদের ডাইরেকশনটা হবে সিমিলার সেম, আর এটার সঙ্গে এইটার সম্পর্ক হলো মানে লোকেশন সময় সম্পর্ক হলো ব্যস্ত, তাহলে এই ডাইরেকশন হবে উল্টো দিকে। এইভাবে অনুপাত সাজাতে হবে, তাহলে অঙ্কটা হবে না, সেটা কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এগুলো দেওয়া দরকার নেই, শুধু জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি x/15 সমান 4/7 বাই 3/7 বা x/15 সমান 4/7 বাই 3/7। এই যে নিচের অংশটা আছে যখন আমি গুণিত করব তখন নিচের পাল্টি মারবে, অর্থাৎ 7/3 হয়ে যাবে। 7 7 এখানে কেটে দিলাম, বা x/15 সমান 4/3। তাহলে আমরা প্রথমে এখানে এক নাম্বার এখানে পেলাম x/15 সমান 30/40, আর এখানে পেলাম আমরা x/15 সমান 4/3। তো এরপর এই দুটোকে একসঙ্গে গুণ করে আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা লিখব অতএব x/15 সমান এখানে ছিল 30/40 গুণিত এখানে কত আছে 4/3। এরপরে x/15 সমান এই যে কাটাকুটি বলে 0 0 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, কত হলো 1, বা x সমান এদিকে যেহেতু 15টা ভাগ আকারে আছে তাহলে ডান দিকে হলে গুণ হয়ে যাবে, 15 কে 15। তাহলে x এর মান কি পেলাম আমরা 15, অর্থাৎ এখানে উত্তর হবে 15 দিন। তাহলে এই যে আরো 10 জন লোক লাগানোর পর 4% বাকি অংশ কাজটা করতে আমার মোট সময় লাগছে 15 দিন। তো উত্তর লিখব আমরা যে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে। তাহলে রাস্তাটির অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে সময় লাগবে 15 দিন। এরপর আসছি 3 টাকার অঙ্কগুলো। প্রথমে হচ্ছে গসাগু নির্ণয়। প্রথম রাশি কি আছে, 8 গুণিত x² - 4, 8 গুণিত x² - 4। তো আমরা কি দেখতে পাচ্ছি 8 গুণিত x² মানে x এর হোল স্কয়ার মাইনাস 4 মানে 2 এর হোল স্কয়ার, আর 2 এর স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে কি লিখব 8 কে আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এখানে x + 2 * x - 2। এই যেটা সূত্র ব্যবহার করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র হচ্ছে a + b * a - b উৎপাদক নির্ণয় সূত্র। এরপরে দ্বিতীয় রাশি আছে 12 × x³ + 8, 12 × x³ + 8, 12 × x এর হোল কিউব প্লাস 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 8 কে আমরা 2 এর কিউব বলবো। তাহলে a কিউব প্লাস b কিউব এটা সূত্র লাগবে। তাহলে a কিউব প্লাস b কিউব উৎপাদকে কি সূত্র আছে, a কিউব প্লাস b কিউব উৎপাদক সূত্র আছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা x কে a আর 2 কে b মানে করলে হয় আচ্ছা 12 টাকে লিখব 2 গুণিত 2 গুণিত 3 গুণিত x প্লাস 2 মানে a প্লাস b ইনটু a স্কয়ার মানে x স্কয়ার প্লাস ab বলতে 2x প্লাস 2 গুণে 4। এগুলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি আছে 36 ইনটু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। 36 ইনটু এই অঙ্কটা আমরা করতে হবে মিডল টার্ম অর্থাৎ মধ্য সংখ্যক পদ্ধতিতে। এই দিনে আমার একটা ভিডিও অলরেডি করা আছে, চাইলে তোমরা মধ্য সংখ্যক অঙ্কগুলো ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমরা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 এই মিডল টার্মটা করব কি হবে x স্কয়ার মাইনাস
সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হবে। এই 10 কে ভেঙে দুটো সংখ্যা তৈরি করব যাদের যোগ বা বিয়োগফল হবে 3 এবং গুণফল হবে 10। তো 10 কে আমরা হয় 5 × 10 5 আর 2, তো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয় আর 5 আর 2 গুণ করলে হয় 10 হয়। তাহলে আমরা এই 3 এর পরিবর্তে 5 - 2 লিখতে পারি। এই যে ভ্যালুটা আছে 3, x লিখলাম -10, 34 হলো x স্কয়ার, ব্র্যাকেট উঠালে কি হয় -5x আর মাইনাস মাইনাসে প্লাস 2x - 10, 34 হলো। এখান থেকে আমরা x কমন নেব, x কমন নিলে হয় x - 5 প্লাস 2 কমন নিলে হয় x - 5। তাহলে 34 কে ভেঙে পাচ্ছি আমরা 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত x - 5 এক জায়গায় আর x + 2 আরেক জায়গায়। তো এইভাবে তিনটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এরপর এদের কাছ থেকে আমাকে গসাগু করতে হবে। তো আমরা জানি যে গসাগু করার সময় শুধুমাত্র কমন সংখ্যাগুলো, অর্থাৎ যেগুলো তিন জায়গাতে যে সংখ্যাগুলো अवेलेबल আছে শুধু সেগুলোই হবে গসাগু। তাহলে নির্ণয় গসাগু সমান প্রথমে সংখ্যাগুলো দেখি কত আছে। 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 লিখলাম। ফের 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে লিখলাম। এখানে 2 আছে, এখানে 2 নেই, তার মানে এখানে 2 না থাকার জন্য আর 2টা আমরা লিখতে পারছি না। বাকি সংখ্যাগুলো 3 আছে, 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নাই, তাহলে আমরা 3 গুলো লিখতে পারছি না। অর্থাৎ দুটো 2 আমরা সব জায়গাতেই পাচ্ছি। 3 জায়গায় নিলাম 2 × 2। আর কি পাচ্ছি সব জায়গাতে? এখানে x + 2 আছে, x + 2 আছে, এখানে x + 2 আছে। তো x + 2 সংখ্যাটা সব জায়গায় আছে, তার মানে x + 2। তাহলে টোটাল দাঁড়ালো কি 2 × 4 × x + 2। এইটা হলো গসাগু। বাকি সংখ্যাগুলো গসাগুতে x - 5 বা এই সংখ্যাগুলো যেহেতু সব জায়গায় নেই, কমন নাই, তাহলে তার জন্য ওগুলো গসাগুতে আসবে না। গসাগুতে শুধুমাত্র যে সংখ্যাগুলো কমন থাকে সেগুলো নিতে হবে। 3 থেকে 2 নম্বর আছে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করার সময় একইভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগু নির্ণয় করব। তো প্রথম রাশি আছে ab4 - 8ab, ab4 - 8ab। তো প্রথমে এদের কাছ থেকে আমাকে ab কমন নিতে হবে। ab কমন নিয়ে আগে সাইড করব। ab কমন নিলে হয় এখান থেকে ab4 থেকে ab চলে গেলে শুধু bq পড়ে থাকে, আর এখান থেকে ab চলে গেলে শুধু 8 পড়ে থাকে। তাহলে আমরা ab টা রইল বাইরে, এটা b এর কিউব মাইনাস 2 এর কিউব। এবারে a3 - b3 উৎপাদকের এই ফর্মুলা লাগাতে হবে। সেটা কি রকম হবে? না a3 - b3 সমান a - b * a² + ab + b²। দুটোর মধ্যে ফারাক শুধু এটুকুই, এখানে প্লাস থাকলে প্লাসের ফর্মুলা ধরে এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, কিন্তু এই ক্ষেত্রে দুটোরই প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? ab * b - 2 * b² + 2b + 2 × 4। দ্বিতীয় রাশি কি আছে? সরি, এই চিহ্নটা হবে মাইনাস a + b² - a² আর a3 - b হবে a - b² + a²। আর এটা বলে দিলাম, ওটা কারেকশন করবে। দ্বিতীয় রাশি আছে a² b² a² b² b4 a² b4 plus 8 a² b। তো আমরা এখান থেকে উভয় জায়গা থেকে a² b কমন নেব। তাহলে এখান থেকে হলো b³ plus 8, তাহলে a² b b এর কিউব plus 2 এর কিউব, a² b b plus 2 into b² minus 2b plus 4। তৃতীয় রাশি আছে ab4 minus a² minus
4a বি স্কয়ার। এখান থেকে আমাদেরকে a বি স্কয়ার কমন নিতে হবে। a বি স্কয়ার কমন নিলে তাহলে এখান থেকে পড়ে বি স্কয়ার মাইনাস 4। তো বি স্কয়ার মাইনাস 4 a বি স্কয়ারটা a গুণিত b লিখব b এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলাটা ইউজ করব। এটা তাহলে কি লিখব a গুণিত b গুণিত b প্লাস 2 ইনটু b মাইনাস 2। আচ্ছা এখানে a স্কয়ার b স্কয়ারের গুণিত করলে কি হয় a গুণিত b। তাহলে নির্ণয় লসাগু। লসাগু নির্ণয় করার সময় আমাদেরকে প্রথমে দেখতে হবে যেগুলো কমন আছে সেগুলো লিখবো, তারপরে যেগুলো একা একা আছে সিঙ্গেল সেগুলোকেও লিখতে হবে সব। তো প্রথমে এখানে a আছে, এখানে a আছে, এখানে a আছে, একটা a লিখলাম। এখানে b আছে, এখানে b আছে, এখানে একটা b আছে লিখলাম। তাহলে এখান থেকে a আর b দুটো নেওয়া হয়ে গেল। এখান থেকে একটা a একটা b নেওয়া হচ্ছে, এখন একটা a এক্সট্রা আছে, সেই এক্সট্রা এটাকেও লিখতে হবে। আর এখান থেকে a b নেওয়া হয়েছে, একটা b এক্সট্রা আছে সেটাকেও লিখতে হবে। তাহলে প্রথমে লসাগুর সময় প্রথমে যেগুলো কমন আছে সেগুলো আগে লিখলাম, তারপর যেগুলো বাকি আছে সেগুলো লিখতে হবে। ইনটু এখানে আছে b মাইনাস 2, এখানে আছে b মাইনাস 2 কমন গেল, তাহলে b মাইনাস 2 লিখলাম। फिर এখানে আছে b প্লাস 2, এখানে আছে b প্লাস 2 টা লিখলাম। প্রথম রাশি থেকে এই অংশটা বাকি আছে b স্কয়ার প্লাস 2b প্লাস 4, b স্কয়ার প্লাস 2b প্লাস 4। আর এই রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে b স্কয়ার মাইনাস 2b প্লাস 4, b স্কয়ার মাইনাস 2b প্লাস 4। তো লসাগু নির্ণয় করার সময় আমাদেরকে লিখতে হবে কমন এবং আদার্স। কমনগুলো প্রথমে লিখে তারপর যে আদার্স আছে সেগুলো লিখতে হবে। তাহলে এখান থেকে দুটো a দুটো b a স্কয়ার b স্কয়ার গুণিত b মাইনাস 2 b প্লাস 2 b স্কয়ার মাইনাস 2b প্লাস 4 b স্কয়ার b স্কয়ার মাইনাস 2b প্লাস 4। এই সবগুলো লসাগুতে লসাগুতে আসবে। এরা তিনের লসাগু নেই আছে। উৎপাদক বিশ্লেষণ কি দিয়েছে x স্কয়ার মাইনাস bx মাইনাস a প্লাস 3b ইনটু a প্লাস 2b। এটা মধ্য সংখ্যার অঙ্ক, তবে এখান থেকে সংখ্যাগুলো নির্ণয় হয়ে যাবে। কিভাবে করব x স্কয়ার মাইনাস আমরা প্রথমে লিখব a প্লাস 3b ইনটু x প্লাস a প্লাস 2b ইনটু x। তাহলে এই দুটো পার্টের আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে দেখা যাক। যদি x দিয়ে গুণ করি তাহলে মাইনাস ax মাইনাস 3bx, আর এখান থেকে আসছে প্লাস ax প্লাস 2bx। তো প্লাস ax মাইনাস x কেটে বাদ দিলে 3 দিয়ে 2 বাদ দিলে মাইনাস bx। তো আমরা এই দুটোর ক্যালকুলেশন করে bx পেয়ে যাচ্ছি। আর এই দুটোর গুণফলের সমান কি পাচ্ছি না a প্লাস 3b প্লাস 2b আর দুটো x x স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে দুটোর গুণফলের সঙ্গে মাঝের অংশটা যোগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ মাল্টিপ্লাই এবারে সাজানো হবে প্লাস মাইনাস দেওয়া আছে a প্লাস 3b ইনটু a প্লাস 2b। এরপরে এই অংশ থেকে x কমন যাবে, x কমন নিলে এখানে x থাকলো মাইনাস a প্লাস 3b ছিল, যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা ব্র্যাকেট করলে a এখানে মাইনাস 3b হয়ে যাবে, প্লাস এই দুটো জায়গা থেকে এই পুরো অংশ থেকে a প্লাস 2b কমন যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকলো x, আর এই মাইনাসটা যখন ঢুকে আছে তখন মাইনাস a মাইনাস 3b হয়ে যাচ্ছে। তাহলে x মাইনাস a মাইনাস 3b x মাইনাস a মাইনাস 3b ওই জায়গা থেকে কমন পাচ্ছি x মাইনাস a মাইনাস 3b, আর এখান থেকে বাকি অংশ হলো x প্লাস a প্লাস 2b। a প্লাস 2b টা এর সঙ্গে ঢুকিয়ে নাও। এই আন্ডারলাইন করে দেওয়ার দরকার নেই, জাস্ট আমি বোঝার জন্য বলে দিলাম। এর উৎপাদক দিলাম। এরপরে 4 থেকে অথবাটা আছে সরল করো। কি দেওয়া আছে b স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a 3b মাইনাস 4a গুণিত 9b স্কয়ার মাইনাস 16a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস
25 ভাজিত 3b স্কয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a ab প্লাস 5a। আমরা এখানে কি করব, শুধু b কমন নেব। এখান থেকে b কমন নিলে থাকলে পরে b - 5, নিচে থেকে কিছু করা যাবে না, যা তাই ab - 4a হয়ে গেল। বলি তো এখান থেকে 9b স্কয়ারটা আমরা লিখব 3b তার হোল স্কয়ার মাইনাস 4a তার হোল স্কয়ার, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। আর নিচে এখান থেকে b এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার, এখানে স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। আর ভাজিতটা যদি আমরা গুণিত করি তাহলে এটা পাল্টি মারে, অর্থাৎ ab প্লাস 5a এটা উপরে গেল আর নিচে আসবে 3b স্কয়ার প্লাস 4ab টা নিচে চলে আসবে। এরপর এখান থেকে আমরা b ইনটু b মাইনাস 5 যা হলো লিখলাম, এখান থেকে 3b মাইনাস 4a লিখলাম গুণিত, এখান থেকে ফর্মুলা করব a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 3b প্লাস 4a গুণিত 3b মাইনাস 4a। নিচেও ফর্মুলা হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ b প্লাস 5 ইনটু b মাইনাস 5 গুণিত, এখানে উপরে a কমন নেব, a কমন নিলে থাকে b প্লাস 5 আর নিচের থেকে ab শুধু b কমন যাবে, b কমন নিলে 3b প্লাস 4a। এরপরে কাটাকুটি করব। আচ্ছা 3b মাইনাস 4 এর সঙ্গে 3b মাইনাস 4 এই অংশটা কেটে গেল, 3b প্লাস 4 এর সঙ্গে 3b প্লাস 4 এই অংশটা কেটে গেল। আচ্ছা b প্লাস 5 এর সঙ্গে b প্লাস 5 কেটে গেল, b মাইনাস 5 এর সঙ্গে b মাইনাস 5 কেটে গেল। আচ্ছা এখানে একটা b আছে, সেটার সঙ্গে এখানে একটা b আছে, কেটে গেল, সব কেটে যাচ্ছে, ভালো করে একমাত্র a, অর্থাৎ a হলো উত্তর। তো এর হলো সরল নির্ণয়, উত্তর a। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেটাকে আরো ডিটেইলসে কমপ্লিট করার। আজ এই পর্যন্তই, বাকিগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।